আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ 2 কমান্ডার নিহত। আগস্টের পর থেকে কমপক্ষে $82 মিলিয়ন বন্ড কিনেছেন ট্রাম্প। যুদ্ধবিরতির 1 মাস পরও গাজার সুড়ঙ্গগুলোয় কেন আটকে আছেন হামাস যোদ্ধারা? ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 2 কমান্ডার নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 2 জন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টিভি চ্যানেল আল হাদাতের বরাতে সোমবার 17 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। আল হাদাত আরও জানিয়েছে, টায়ার জেলার আল মনসুরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে গত 3 নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মোহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন। এরপর 10 নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লাহর আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকি নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত লেবাননে 5,000-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 309 জন নিহত এবং 598 জন আহত হয়েছেন। আগস্টের পর থেকে কমপক্ষে $82 মিলিয়ন বন্ড কিনেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে কমপক্ষে $82 মিলিয়ন অর্থাৎ $8,20,00,000 বন্ড কিনেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের সরকারি নৈতিকতা দপ্তর থেকে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য দেখা গেছে। খবর রয়টার্সের। যুদ্ধবিরতির 1 মাস পরও গাজার সুড়ঙ্গগুলায় কেন আটকে আছেন হামাস যোদ্ধারা? একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন ইসরায়েলি সেনারা। 8 জুন 2025। ছবি রয়টার্স। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে। তবে এ উপত্যকার দক্ষিণের শহর রাফার ধ্বংসস্তূপের নিচে যুদ্ধ এখনও শেষ হয়নি। যুদ্ধবিরতির প্রায় 1 মাস অতিক্রান্ত হওয়ার পরও রাফার বিভিন্ন সুড়ঙ্গে আটকা পড়ে আছেন অনেক হামাস যোদ্ধা। সুড়ঙ্গের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কক্ষে অবস্থান করছেন তারা। কোনোভাবেই যাতে গাজা যুদ্ধবিরতি ভেঙে না পড়ে সেজন্যে একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা। কিন্তু সুড়ঙ্গে আটকা পড়া হামাস যোদ্ধাদের বিষয়টি এ প্রচেষ্টাকে জটিলতার মুখে ঠেলে দিয়েছে। যুদ্ধবিরতির পর গাজা মূলত 2টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সরে যাওয়ার জন্য নির্ধারিত সীমারেখা ইয়েলো লাইনের পূর্ব দিকের অঞ্চলগুলো ইসরায়েলের দখলে। রাফাও এই অঞ্চলের মধ্যে পড়েছে, আর পশ্চিমে হামাস আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। যুদ্ধবিরতির পর গাজা মূলত 2টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রত্যাহারের জন্য নির্ধারিত সীমারেখা ইয়েলো লাইনের পূর্ব দিকের এলাকাগুলো এখনও ইসরায়েলের দখলে। রাফাও এই অঞ্চলের মধ্যে পড়েছে, আর পশ্চিমে হামাস আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত অংশে আটকে থাকা প্রায় 200 হামাস যোদ্ধার ভবিষ্যৎ কী হবে, এ প্রশ্ন এখন আর শুধু সামরিক হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে বহুমুখী কূটনৈতিক সংকটে। এর সুস্পষ্ট কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পরও সুড়ঙ্গের ছোট ছোট কক্ষের সঠিক সংখ্যা বা অবস্থান নির্ধারণ করা যায়নি। এ সময়ে হামাস যোদ্ধারা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোকে নিজেদের নিরাপদ ঘাঁটিতে পরিণত করেছেন। রাফাতে 2 ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর গত 19 অক্টোবর ইসরায়েল সেখানে ভয়াবহ হামলা চালায়। এ ঘটনায় কমপক্ষে 44 জন ফিলিস্তিনি নিহত হন। এর প্রায় 1 সপ্তাহ পর ওই এলাকায় আরও 1 ইসরায়েলি সেনা নিহত হন। ইসরায়েল পাল্টা হামলা চালায়, নিহত হন শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, তিনি সুড়ঙ্গগুলো থেকে হামাস যোদ্ধাদের বের হবার সুযোগ কিংবা হামাস নিয়ন্ত্রিত গাজায় ফিরে যাওয়ার সুযোগ দেবেন না। অন্যদিকে হামাস বলেছে, তাদের যোদ্ধারা কখনও আত্মসমর্পণ করবেন না কিংবা অস্ত্রও জমা দেবেন না। 2 ইসরায়েলি সূত্র জানায়, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে কার্যকর সমাধানের দিকে এগোতে চাপ দিচ্ছে। মার্কিন দূত ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও চলতি সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। একটি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির 2য় ধাপের দিকে এগোতে চায়। যুদ্ধবিরতির 2য় ধাপে গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ ও আরও ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। প্রতিটি বিষয়ে একাধিক দেশের সঙ্গে বড় পরিসরে আলোচনা করা প্রয়োজন,
গাজার সুড়ঙ্গে বেশ কিছু হামাস যোদ্ধার আটকে থাকার বিষয়টি এ জটিল কূটনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে। আরেকটি সূত্র বলেছে, এক পর্যায়ে এ যোদ্ধাদের তৃতীয় কোনো দেশে পাঠানোর চিন্তাভাবনা করা হয়েছিল। এক্ষেত্রে তুরস্কের নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু বাস্তবে এমনটা ঘটেনি।